দাম নেই, জমিতেই পচে নষ্ট হচ্ছে টমেটো। আয়নাঘর পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা। আয়নাঘরে বিএনপি নেতা সাজেদুলকে কিভাবে হত্যা করা হয় জানালেন ফারুকী। এবং সর্বশেষ জানাবো, ফ্যাসিবাদের দোসরদের কোথাও ঠাঁই হবে না বলছেন মজনু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দাম নেই, জমিতেই পচে নষ্ট হচ্ছে টমেটো। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে জমিতেই পচে নষ্ট হচ্ছে টমেটো। মাঠ জুড়ে টকটকে লাল টমেটো থাকলে কৃষক তা তুলে বিক্রি করছেন না। লাল পাকা টমেটোগুলো ঠুকরে খাচ্ছে শালিক সহ বিভিন্ন প্রজাতির পাখি। গাছেই ঝুলছে পাখির খাওয়া টমেটো। উপজেলার পাঁচগাঁও গ্রামের পদ্মাপাড়ের বিস্তীর্ণ জমিতে পাকা টমেটো নষ্ট হতে দেখা গেছে। কিছু কিছু জমির টমেটো কৃষকরা নিরাশ হয়ে নিচ্ছেন আড়তে। আড়তদাররাও বেশি টমেটো আড়তে পাঠাতে নিষেধ করছেন। ফলে অনেক টমেটো জমিতেই পেকে নষ্ট হচ্ছে। টমেটো চাষী রহিম বাদশা বলেন, 28 ঘন্টা জমিতে টমেটো চাষ করেছি, এতে প্রায় 6 লাখ টাকা খরচ হয়েছে, মাত্র 50,000 টাকা বিক্রি করছি। এখন তো টমেটো বিক্রি হচ্ছে না, দিন দিন দাম কমছে। কৃষক লিটন বলেন, 5 পাখি জমিতে টমেটো চাষ করছিলাম, প্রায় 6 লাখ টাকা খরচ হয়েছে, এখন পর্যন্ত কোনো টমেটোই বিক্রি করতে পারেনি। শুনছি আড়তে 4 থেকে 5 টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে। টমেটো তুলে আড়তে নিতে যেই খরচ হবে সেই খরচ পাওয়া যাবে না। তিনি আরো বলেন, এই টমেটোগুলো দীপালি জাতের, বাহুবালি জাতেরও রয়েছে। কিছু কিছু জমিতে ব্রাকের টমেটো রোপণ করেছে। সব টমেটোর ফলনই ভালো হয়েছে। ভালো হলে কি হবে, দাম তো নেই। এই সমস্ত জাতের টমেটো চাষে অনেক বেশি খরচ হয়। ভাদ্র মাসে আমরা জমিতে বীজ বপন করেছি, তারপর জমিতে টমেটো গাছগুলো বড় হওয়ার সাথে সাথে বাঁশ গেড়ে গাছগুলোকে বেঁধে দিয়েছি। কৃষক সুহেল বলেন, টমেটোর দাম নেই, টমেটো চাষ করে সব টাকা শেষ হয়ে গেছে। এখন যে নতুন করে অন্য জমিতে কিছু আবাদ করব সেই টাকা নেই। আমার অনেক জমি খালি পড়ে রয়েছে, লেবার নিয়ে যে চাষ করব সেই টাকা নেই। আয়নাঘর পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বেশি আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন। পরে র্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যান। বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, সব ক্ষেত্রে আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমরা নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো, এটা বিভৎস দৃশ্য, নৃশংস অবস্থা। অতীতে এখানে যেসব অবস্থা হয়েছে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? তিনি বলেন, যারা এর শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন, তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে তাদের সঙ্গে। কোনো ব্যাখ্যা নেই এর। কোনো ব্যাখ্যা থাকলে মানুষ বুঝে এর কোনো কারণ ছিল, কারণ বিনা কারণে মানুষকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরো বলেন, আমার ধারণা ছিল আয়নাঘর বলতে কয়েকটি আছে এখানে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। এটির সংখ্যাও নিরূপণ করা যায়নি। প্রধান উপদেষ্টা বলেন, আমার জানা মতে ভুক্তভোগীদের সংখ্যা 1700-এরও বেশি, অজানা কত তা আমরা জানি না। কেউ কেউ বলে যে এটা 3000-এরও বেশি হতে পারে। এই যে মানুষ উধাও হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আজ আপনাদের সামনে ছিল, সে বলছে আমার মাকে কোথায় নিয়ে গেছে, আজ 9 বছর হলো, 9 বছর ধরে আমরা খোঁজ পাইনি। যোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সে নিজেও এখানে ছিল মায়ের সঙ্গে, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই দৃশ্য করুণ দৃশ্য। গুমের মতো ঘটনা হতে দেওয়া আমাদের সবারই অপরাধ বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আমরা মুক্ত হলাম, মুক্ত বাংলাদেশে আমরা যেন আবার নতুন সমাজ গড়তে পারি। এটার নমুনা সাক্ষী ডকুমেন্ট গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি পাঠ্য হিসেবে অবশ্যই পড়তে হবে, আর যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে এই জাতি নিষ্কৃতি পাবে না। যেসব এভিডেন্স দেখা গেছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সিলগালা করে দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আয়নাঘরে বিএনপি নেতা সাজেদুলকে কিভাবে হত্যা করা হয় জানালেন ফারুকী। 2013 সালের 4 ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন।
এরপর আর খোঁজ মেলেনি সাজিদুলের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার সকালে আয়নাঘর পরিদর্শনে যান। এদিন ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ের র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। আওয়ামী লীগ আমলে সৃষ্ট এই আয়নাঘর নিয়ে আজ সারাদিন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই আয়নাঘর নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এবার আয়নাঘর ঘিরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। তিনি বিএনপি নেতা সাজিদুলকে আয়নাঘরে কিভাবে হত্যা করা হয় তার বর্ণনা দিয়েছেন। আয়নাঘর নিয়ে ফারুকী লেখেন, এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজিদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এরকমই কোনো একটা ঘরে অজানা আশঙ্কায় সে কেঁপে কেঁপে উঠতেছিল। এরকমই একটা ঘরে বসেই হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ তুমি আমাকে এবারের জন্য বাঁচাইয়া দাও, আমি আর রাজনীতি করব না, আমার সন্তানের জন্য আমারে বাঁচাইয়া দাও, আমার মায়ের জন্য আমারে বাঁচাইয়া দাও। ফারুকী আরো লেখেন, এরকমই এক একটা ঘরে আমরা 17 কোটি মানুষ আটকা ছিলাম 16 বছর, আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লেখেন, সুমনের সাথে আমার শেষ কথা হয় উত্তরার এক হাসপাতালে লুকায়া থাকা অবস্থায়। ওর ভাগ্নে আবরারের একটা শুট ছিল আমার সাথে, স্পষ্ট মনে আছে। ওর শেষ কথা, দোস্ত আবরারের তুই ইজি কইরা নিস, নইলে অ্যাক্টিং খারাপ করব। তিনি আরো লেখেন, এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তার জন্য সুমন একটা কথাও বলতে পারে নাই। পরে জানলাম মানুষরূপী জানোয়ার জিয়াউল আহসানের নির্দেশে তোরে ইঞ্জেকশন দিয়ে মেরে শীতলক্ষায় ফেলে দেয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল, তাকে এই ডাইনির দল শীতলক্ষায় মাছেদের খাবারে পরিণত করে। এই হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে, আমার মাথায় রক্ত হয়ে ওঠে। আমি আমার কম্পোজার লুজ করি। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রনিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননে শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্ব ছিল। সারাক্ষণ একজাস্ট ফ্যান চলতো এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানের শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ, আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যেই দুটো রুম দেখা যাচ্ছে, ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারেই বাথরুমের পাশে, এবং সেলের ভেতর ঢোকার সময় বা সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104 এর পরে 105 নম্বর সেল, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরো অনেক রুমে আমাকে রাখা হয়। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেগুলো শুনলাম আজকে। আমার ধারণা ছিল